মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকেই মনে করছো একটা মাত্র রচনা প্র্যাকটিস করেছি আমি, বিজ্ঞান ও কুসংস্কার, এটা কমন পাবই। আমি তোমাদের বলছি এই রচনাটি কমন নাও আসতে পারে। তাহলে কি কি আসতে পারে সেটা আজকের এই ভিডিওতে বলবো। কেমন ভাবে রচনার উত্তর লিখবে সেটাও আজকের ভিডিওতে বলবো। রচনা নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সবকিছুর উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটা কথা পরিষ্কারভাবে বলি, বিজ্ঞান কুসংস্কার অবশ্যই এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু এই একটা পড়লে তুমি কমন পাবে এটা কিন্তু আমার খুব একটা বিশ্বাস হচ্ছে না। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, যদি এটা কমন আসে ভালো কথা, কিন্তু এটা কমন না এসে বিজ্ঞান বিভাগ থেকে অন্য রচনা বা পরিবেশ বিভাগের রচনা আসার চান্সটা কিন্তু বেশি। তাই কি কি রচনা প্র্যাকটিস করবে ঝটপট খুব অল্প কটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো, বলে দেব, শিখিয়ে দেব উত্তর লেখার কৌশল। তার আগে যারা রচনার ভিডিও দেখবার পরেও রচনার জন্য আলাদা একটি ভিডিও পোস্ট করার জন্য আমাকে বারবার কমেন্ট করেছিলে, তারা আজকের এই ভিডিওটা দেখবার পর কি বুঝলে ভিডিওর শেষে একদম আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে এক্ষুনি বন্ধুদের মেনশন করো, ইউটিউব থেকে দেখলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা দেখে লাভবান হতে পারে। প্রথমেই বলি, মাধ্যমিকে বলা আছে বাংলায় রচনা লিখতে হবে কম বেশি 400 শব্দে, অর্থাৎ হিসাব অনুযায়ী তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় যে খাতা দেওয়া হবে তার 4টে পৃষ্ঠা লাগবে রচনা লেখার জন্য। এটা কম বেশি হতে পারে, কারো হাতের লেখা ছোট হলে তার কম পেজ লাগতে পারে, কারো বড় হলে একটু বেশি লাগতে পারে। এবার দ্বিতীয় তথ্য, আচ্ছা রচনা কি পয়েন্ট করে লেখা ভালো? উত্তরটা হচ্ছে রচনা যদি তুমি পয়েন্ট করে লেখো সেক্ষেত্রে নাম্বার পাওয়াটা বেশি সুবিধাজনক হবে। নেক্সট কোশ্চেন, রচনায় কি কোটেশন ব্যবহার করতেই হবে? হ্যাঁ, কিছু কিছু রচনাতে কোটেশন ব্যবহার করা যেতে পারে, কিছু কিছু রচনাতে কোটেশন না ব্যবহার করলেও চলবে। তবে কোটেশন ব্যবহার করতে গেলে তোমাকে সতর্ক থাকতে হবে দুটো দিক থেকে। এক, কোটেশন জানলাম ভুলভাল জায়গায় লিখে এলাম, এটা চলবে না। কোটেশনটা সঠিক প্রসঙ্গে সঠিক জায়গাতে বসাতে হবে। আর দুই, কোটেশন ব্যবহার করলে কোনো ভুল কোটেশনে কিন্তু যেন না হয় সেদিকে তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবারের পয়েন্ট, আচ্ছা রচনাতে কতগুলো পয়েন্ট লেখা লাগবে? মোটামুটি 4-5টি পয়েন্ট রচনাতে যদি তুমি লেখো যথেষ্ট। অনেকে তোমাকে এরম পরামর্শ দেবে রচনাতে 12টা লেখো, 15টা লেখো, যত বেশি পয়েন্ট তত নাম্বার। বিষয়টা তেমন নয়। তুমি যদি তোমার আর কি রচনার বিষয়কে সুন্দরভাবে 4-5টা আর কি পয়েন্টেও ভেঙে ভেঙে লিখে আসতে পারো, সেটা যদি স্যারের হৃদয় ছুঁয়ে যায় তুমি পুরো নাম্বার পাবে। এখানে প্রশ্ন, আচ্ছা রচনাতে কি খুব কঠিন কঠিন বাংলা লিখলে বেশি নাম্বার দেয়? উল্টোটা, তুমি যদি সহজ সরল ভাষাতে নিজের মনের ভাবটাকে গভীরভাবে প্রকাশ করতে পারো, রচনার মধ্যে ফুটিয়ে তুলতে পারো, বিষয়ের গভীরে প্রবেশ করে যেতে পারো, সেই রচনা কিন্তু অবশ্যই কিছুটা হলেও বেশি আকর্ষণীয় বলে মনে হয় পরীক্ষকদের কাছে, যেটা অবভিয়াসলি তোমাকে অতিরিক্ত নাম্বার বা সর্বোচ্চ নাম্বার পেতে সাহায্য করবে। এছাড়াও আমি বলবো রচনাতে কোটেশন পয়েন্টগুলো আলাদা কালি দিয়ে লেখার চেষ্টা করবে, আর চেষ্টা করবে রচনাটা একদম ঠিকঠাক ভাবে শেষ করবার। আর একটা অনুরোধ, রচনা কখনোই শেষের দিক থেকে লিখবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই যে এটা হচ্ছে পরীক্ষার খাতা, তোমার এই পর্যন্ত লেখা হয়ে গেছে, নিচে এইটুকু জায়গা বাকি আছে, তুমি এরম জায়গা থেকে রচনা শুরু করবে না। রচনা শুরু করবে একদম এই যে যেরকম প্রথম পৃষ্ঠা উপরের দিক থেকে, সাদা পৃষ্ঠার প্রথম একদম এরম জায়গা থেকে দাগ নাম্বার দিয়ে রচনাটা তোমরা লিখবে, রচনার নামটাও লিখবে। তাহলে দেখে নি কি কি রচনা গুরুত্বপূর্ণ, তারপর আসি আরো আলোচনাতে। প্রথমেই আমি তোমাদের যে রচনাটি পড়বার জন্য নির্দেশ দেব বা অনুরোধ করব তা হলো পরিবেশ কেন্দ্রিক রচনা। রচনাটি নানান নামে আসতে পারে, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, ইত্যাদি ইত্যাদি। এই রচনাটি যদি আসে
কেমনভাবে উত্তর লিখবে সেটা একটু সংক্ষেপে বলে দিই। যারা অতি দুর্বল তারা শুধু এই পয়েন্ট কটা মুখস্থ করে 2-4 লাইন করে লিখে আসলেও কিন্তু রচনাতে কিছুটা নাম্বার পাবে। প্রথমেই ভূমিকা। ভূমিকা অংশে তুমি পরিবেশ দূষণ নিয়ে 2-4 কথা লিখবে। পরিবেশ দূষণ নিয়ে রচনা দেখবে তোমাদের ব্যাকরণ বইয়ের শেষে, নোট বইয়ের শেষে বা আমাদের সাজেশন বইতে পেয়ে যাবে। এবার দ্বিতীয় পয়েন্ট হবে পরিবেশ দূষণ কি। এখানে তোমাদের লিখতে হবে পরিবেশ কাকে বলে, আর নানান কারণে আজকে যে পরিবেশ দূষিত বা বিপন্ন সেটা তোমাদের একটু আলোচনা করতে হবে। নেক্সট পয়েন্ট তোমরা লিখবে পরিবেশ দূষণের সূচনা। যেদিন থেকে মানুষ পাথরে পাথর ঠুকে আগুন জ্বালাতে শিখল সেদিন থেকেই কিন্তু পরিবেশ দূষণের সূত্রপাত। এবার তোমরা লিখবে পরিবেশ দূষণের কারণ। এই পয়েন্টটাকে ভেঙে অনেকগুলো সাব পয়েন্ট, মানে পয়েন্টের ভেতরে যে ছোট ছোট পয়েন্ট হয় সেগুলোকে বলে সাব পয়েন্ট। তোমরা করবে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এই রকম কয়েক দৃশ্য দূষণ, এই রকম বিভিন্ন দূষণের ছোট ছোট পয়েন্ট করে তোমরা সেই সম্পর্কে লিখবে। এবার পয়েন্ট করবে পরিবেশ দূষণের ক্ষতিকারক দিক। পরিবেশ দূষণের ফলে কি কি ক্ষতি হচ্ছে, যে রোগ বাড়ছে, অসুস্থতা বাড়ছে, শব্দ দূষণের ফলে অনেকের কানের ক্ষতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি তোমরা সেগুলো লিখবে। এবার পরিবেশ দূষণ প্রতিকারের উপায় কি কি করা যেতে পারে। শব্দ মেনে আর কি, শব্দবিধি মেনে সাউন্ড বাজাতে হবে, তারপর বৃক্ষরোপণ করতে হবে, জল সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জলে যাতে খারাপ জিনিস না মেশে এগুলো দেখতে হবে। এইভাবে তোমরা লিখবে। এবার একটা পয়েন্ট এক্সট্রা লিখবে। এই পয়েন্টটা যদি তুমি লেখো না, ওই বললাম দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা দিলেও রচনাটা একদম ফুলফিল হয়ে যাবে। সেটা হলো দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, মানে ছাত্ররা কি করে পরিবেশ দূষণকে রুখতে পারে। এখানে তোমরা লিখবে ছাত্ররা নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখবে, ডাস্টবিনের ব্যবহার করবে, যারা নিরক্ষর বা অল্প শিক্ষিত মানুষ তাদের পরিবেশ দূষণের ভয়াবহতা বোঝাবে, পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, পরিবেশকে কিভাবে ভালো রাখা যায় এই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলবার জন্য নানা ধরনের পথনাটিকা তারা আর কি আয়োজন করতে পারে, তারা বিভিন্ন জায়গাতে পরিবারের সদস্যদের বোঝাতে পারে, এইগুলো লিখতে হবে। আর শেষে উপসংহার। এই হলো পরিবেশ দূষণ রচনা লেখার একটা সংক্ষিপ্ত আর কি সংকেত। এবার তোমরা অনেকেই বলেছো পরিবেশ দূষণে ব্যবহার করতে পারবো এমন ভালো কিছু কোটেশন বলুন। প্রথমেই তোমরা কবিগুরুর এই লাইনটা ব্যবহার করতে পারো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। কিংবা সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার এই লাইনটাও তোমরা ব্যবহার করতে পারো, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই পয়েন্টটা তোমরা ওই ছাত্র সমাজের ভূমিকা ওখানেও দিতে পারো, উপসংহারেও দিতে পারো। তারপর এই যাহারা তোমার বিষাইছে বায়ু, এটা তোমরা একদম সূচনাতে দিতে পারো এই আর কি কোটেশনটা। এই হলো আমাদের প্রথম রচনা। দ্বিতীয় তোমাদের জন্য বাছাই করা দ্বিতীয় রচনা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এটার ক্ষেত্রে কি করবে, প্রথমে ভূমিকা, নেক্সট বিশ্ব উষ্ণায়ন কি, তারপর বিশ্ব উষ্ণায়নের কারণ, তারপর বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা ক্ষতিকারক দিক, এরপর বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের পথ, মানে কিভাবে এই বিশ্ব উষ্ণায়ন ঠেকানো যাবে, আর লাস্টে উপসংহার। এইভাবে তোমরা রচনাটা লিখবে। পরের রচনাটি খুব গুরুত্বপূর্ণ, চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা, বা এটাকেই দিতে পারে খেলাধুলো ও ছাত্র সমাজ, এটাকেই দিতে পারে পড়াশুনোর অবসরে খেলাধুলো, এটাকেই দিতে পারে খেলাধুলো ও শরীরচর্চা। কি লিখবে, ভূমিকা, খেলাধুলো ও শিক্ষা। এই পয়েন্টে তোমাকে মূলত আলোচনা করতে হবে খেলা আর পড়াশুনো দুটো একে অপরের শত্রু নয়। আমাদের পড়ার সময় পড়াশুনো করতে হবে এবং পড়ার অবসরে খেলাধুলো করতে হবে। পড়াশুনো যেমন জরুরি, খেলাধুলো বা শরীরচর্চাটাও জরুরি, এটা এখানে আলোচনা করতে হবে। নেক্সট
চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা। খেলাধুলো কিভাবে আমাদের চরিত্র গঠন করে, এখানে তোমরা লিখবে ছোটবেলাতে আমরা চোর পুলিশ খেলতে খেলতে পুলিশ হয়ে ওঠার মানসিকতা আমাদের গড়ে ওঠে। মেয়েরা রান্নাবাটি খেলতে খেলতে তারা ঘর সামলানোর প্রাথমিক শিক্ষা পায়। এই রকম খেলাধুলো ও জাতীয়তাবোধ। এখানে তোমরা লিখবে এই যে বিভিন্ন দেশের যখন খেলা হয়, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, তখন আমাদের দেশপ্রেম আমাদের মধ্যে জেগে ওঠে। এই অংশগুলো তোমাদের লিখতে হবে। খেলাধুলা জীবিকা। তুমি শুধুমাত্র শরীরচর্চার জন্যই তো খেলাধুলো নয়, অনেকে খেলাধুলোকে জীবিকা হিসেবে নেয়, অনেকে প্রফেশনাল ফুটবলার বা ক্রিকেটার হয়ে ওঠে। এই রকম খেলাধুলো ও শরীরচর্চার গুরুত্ব। প্রতিনিয়ত খেলাধুলো আর শরীরচর্চা করলে কি কি হয় সেটা ভালো দিক, সেটা তোমরা লিখবে উপসংহার। এটা হয়ে গেল রচনা। এটা 4 দাগেরটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের এবং সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। তোমার জীবনের লক্ষ্য, এটা দিলে পরীক্ষায় রচনার নাম আর কি পরীক্ষার খাতাতে লিখতে হবে আমার জীবনের লক্ষ্য। এখানে তুমি প্রথমে লেখো ভূমিকা, তারপর লক্ষ্য নির্বাচনের কারণ, ভূমিকাতেই লিখে দেবে আমার এটা হওয়ার ইচ্ছে। এবার সেটা কেন তুমি নির্বাচন করলে তার কারণটা লিখবে। এটা পূরণের জন্য পরিকল্পনা। ধরো তুমি বলছো আমি ডাক্তার হব, তাহলে কিভাবে এগোতে হবে, তুমি নিটের জন্য প্রিপারেশন নেবে, এগুলো লিখতে হবে। এটা পূরণের পথে বাধা। ধরো তুমি লিখলে আমার আর্থিক সঙ্গতি নেই, যদি নিট নিয়ে পড়তে হয়, বড় বড় ইনস্টিটিউশনে যেতে হয়, বড় কোচিং নিতে হয়, এটা আমার প্রতিবন্ধকতা। লক্ষ্য পূরণে নিজেকে সমাপন। এরপর লিখতে হবে প্রতিবন্ধকতা থাকলেও আমি নিজেকে সঁপে দেব, সারাদিন পড়ব, দরকার হলে 2টো টিউশন পড়িয়ে নিজের পড়ানোর খরচ আর কি তুলে নেব। এইভাবে লিখবে, আর শেষে উপসংহার। এখানে একটা মজার বিষয় বলি, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আমি লিখেছিলাম তোমার জীবনের লক্ষ্য এই রচনাতে মাঝি হওয়া। আমাকে অনেকেই প্রশ্নটা করেছো, মাঝি লিখলে কি পুরো নাম্বার দেবে? দেখো, তুমি যদি 100টা খাতা দেখো, 100টা খাতার মধ্যে দেখবে তোমার জীবনের লক্ষ্যতে সবাই লিখেছে আমরা মাস্টার হব। এটা স্যারেরাও বোঝেন, মাস্টার ডাক্তার এই দুটোই লেখে, বা ইঞ্জিনিয়ার। এটা পড়লে একজন বাংলা স্যার বুঝতে পারেন এই ছেলেটি বা মেয়েটি নোট মুখস্থ করে এসে লিখেছে। কিন্তু যখন তুমি ইউনিক কিছু লিখবে যেটা কেউ লেখেনি, সেটা কিন্তু তার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে। যেমন তুমি ধরো সবাই লিখছে ডাক্তার ডাক্তার, তিনি যখন দেখবেন একজন সেই জায়গা থেকে সরে এসে অন্য ভাবনার কিছু লিখেছে, যে আমি কৃষক হব, কেউ বলছে আমি একজন আর কি লাইব্রেরিয়ান হব, কেউ বলছে আমি একজন প্রকাশক হব, আমি বই প্রকাশ করব, কেউ বলছে আমি আমার জীবনের লক্ষ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, কেউ বলছে আমি ভালো সঙ্গীত শিল্পী হতে চাই। এই ইউনিক জিনিসগুলো কিন্তু উত্তরপত্রে বিশেষভাবে মূল্যায়ন হয়। এগুলো স্যারেরা খুশি হন এবং তারা বোঝেন হ্যাঁ এ নিজের ইচ্ছেটার কথা লিখেছেন। আমাকে একজন ভাই বা বোন কিছুদিন আগে কমেন্ট করে লিখলো, আমাদের স্যার এই রচনা লেখাতে 4 দিয়ে বলেছেন, এসব লিখলে চলবে না। আমি জানি না কোন স্যার বা কে বলেছেন, তবে একজন ছাত্রের যদি ইচ্ছে হয়ে থাকে আমি জীবনে মাঝি হব, আমি বাস কন্ডাক্টর হব, বা আমি প্লেনের পাইলট হব, সেটা আমি রচনাতে লিখলে এই ইচ্ছেটা তোমার হবে না, এটা লিখলে আমি নাম্বার দেব না, এই মানসিকতাটা নিজ হীন এবং উনি সম্ভবত বাংলা সাহিত্যের নন, তাই সাহিত্যের রসবোধ সম্পর্কে ওনার ধারণা নেই। এবার আসি পরের রচনায়, বাংলার উৎসব। এটাকেই দিতে পারে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাহলে দেবে সূচনা। মানব জীবনে উৎসবের প্রভাব, যে উৎসব আমাদের কত দিক থেকে সমৃদ্ধ করে, শুধু কি আনন্দ, এই শুধু আনন্দ দেয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে কত মানুষের রুটি রুজি, এগুলো লিখবে। উৎসবের শ্রেণী বিভাগ, এখানে সামাজিক উৎসব, ঋতু উৎসব, ধর্মীয় উৎসব, রাষ্ট্রীয় উৎসব, পারিবারিক উৎসব, এগুলো তোমাদের ভেঙে ভেঙে কিন্তু আলোচনা করতে হবে। উৎসবের আনন্দ, এটা তারপর লিখবে উৎসব হলে কেমন আনন্দ হয়, সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়, সবাই ধনী গরিব সবাই একসঙ্গে আনন্দ করতে পারে, উপসংহার। এটা গেল। এছাড়াও এই যে কটা আমি তোমাদের দিলাম 5টা আমার মতে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেগুলো মোটেই ফেলনা নয়, যেগুলোও মানে এগুলোও গুরুত্বপূর্ণ, তা হলো বিজ্ঞান কুসংস্কার। তোমরা প্রত্যেকেই এটা কম বেশি প্র্যাকটিস করেছো বলে আমার বিশ্বাস। দ্বিতীয়, বিজ্ঞানের ভালো মন্দ, এটাকেই দিল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটাকেই দিল বিজ্ঞানের সুফল কুফল, এটাকেই দিল
আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তি, এটা। এবার তোমাদের একটা অভিজ্ঞতা ধর্মী রচনা দেওয়া হতে পারে। আমি এখানে একটা এক্সাম্পল বললাম, একটি ঝড়ের রাত বা শীতের সকাল, এই টাইপের কোনো একটা অভিজ্ঞতা ধর্মী রচনা তোমাদের দেওয়া হতে পারে। আর একটা আত্মকথা ধর্মী রচনা দেওয়া হতে পারে, যে ধরো একটি বটগাছের আত্মকথা, একটি ছেঁড়া টাকার আত্মকথা, এই রকম। তো এই জাতীয় রচনাগুলো যারা বাংলাতে ভালো আর কি নাম্বার পেতে চাইছো, তোমরা শুধুমাত্র একটা পরিবেশ বা একটা বিজ্ঞান বিষয়ক না করে গিয়ে একটু বাইরে এই যে যে উপযোগিতামূলক রচনা, আত্মকথামূলক রচনা, অভিজ্ঞতাধর্মী রচনা, এগুলো একটু হলেও দেখে যেও। বন্ধুরা, প্রবণতার নিরিখে আমরা বলতে পারি এই রচনা গুরুত্বপূর্ণ। 2017 সালে প্রথম ইউটিউবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন আমি পোস্ট করি, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। সেই বছর থেকে লাস্ট 24 পর্যন্ত প্রতি বছর আমার দেওয়া রচনা সাজেশন থেকে রচনা কিন্তু কমন থাকে। তবে ওই যেটা বললাম, অন্যদের মতো জ্যোতিষী হয়ে আমি একটা রচনা বললাম, মিলে গেলে ভালো, না মিলে গেলে ভাবতে পেরেছো ক্ষতিটা কিন্তু তোমার হবে। তুমি কি করবে? বড়জোর যার ভিডিও দেখেছো তাকে গিয়ে দুটো খারাপ কথা লিখলে, তাতে তোমার যে ক্ষতিটা হয়ে গেল সেটা কি পূরণ হতে পারে? তাই আমি অনুরোধ করব, এই যে 4-5টি বললাম, প্লিজ একবার হলেও দেখে যাও। আমি মানছি তুমি জানো যে ওই রচনা আসবে বা তুমি ধরে নিয়েছো এটা কমন পাবো, সেটা পড়ে নিয়েছো ভালোভাবে, সব রেডি আছে, ঠিক আছে। কিন্তু লিস্টে আরো যে কটা আমি বললাম যেগুলো তোমার অতটা মুখস্থ নেই, সেগুলো একবার হলেও পড়ে যেও। যদি কথার কথা এখান থেকে কিছু আসে, যাতে তুমি লিখে আসতে পারো। দেখো, রচনা কি দেবে সেটা বলা যায় না। লিস্টে আমি গুরুত্বপূর্ণগুলো দেখালাম। ধরো এর বাইরে গিয়ে দিল কম্পিউটার, দিল প্রতিযোগিতার সুফল কুফল, দিল বন্ধুত্ব, এরকম আনকমন টপিক দিয়ে ফেললে তাতে যাতে তুমি থমকে না যাও, একটা আনকমন আসলেও যাতে বাকি তিনটের মধ্যে থেকে মিনিমাম একটা কমন তুমি পেয়ে যাও, সেই লক্ষ্যেই আজকের এই ভিডিও। তুমি আমাকে লিখে জানিও এই যে টপিকগুলো আমি বললাম এর মধ্যে থেকে কোনগুলো তোমাদের স্যারেরা বলেছেন বা কোনগুলো তোমার রেডি আছে। আর একটা যেটা কম গুরুত্বপূর্ণ, তবু একবার যদি দেখে যাও অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে, যে পরিবেশ বিষয়ক, বিজ্ঞান বিষয়ক এবং বৃক্ষ বা গাছ কেন্দ্রিক, যে সেখানে একটি গাছ একটি প্রাণ বা বৃক্ষরোপণ, এই টাইপের একটা রচনা যদি দেখে যাও, আমার মনে হয় তুমি এভারেস্টের মতো মাথা উঁচু করে মাধ্যমিক পরীক্ষা হলে ঢুকবে। তুমি নিশ্চিন্তে থাকবে রচনা তুমি কমন পাচ্ছ। তাহলে আপাতত চলি। তোমাদের জন্য অলরেডি ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, বাংলা, ব্যাকরণ ইত্যাদি সাজেশন আমরা পোস্ট করে দিয়েছি ইংরেজি। সেগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখে নিও। সবাইকে আবারও বেস্ট অফ লাক।